খেতে বসে ময়নার ননদ বলল, ভাবি ইলিশ মাছ পাতে নাও না কেন? নাও। ময়না খুশি হয়ে মাছ তোলার চামচটা ধরতে যাবে, ঠিক তখনই ওর শাশুড়ি বলে উঠলেন, বৌমা বোধহয় এই বেলা মাছ খাবে না, মাংস আছে তো, দুটো একসাথে খেলে অমঙ্গল হবে। লজ্জা পেয়ে ইলিশের দিকে বাড়ানো হাতটা আস্তে করে সরিয়ে নিল ময়না। মাথা নিচু করে শুধু ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে মাছ খাবে না। মুখ ফুটে বলতে পারলো না, মা আমারও ইলিশ খেতে ইচ্ছে করছে। এরকম কত কথাই সে আজকাল বলতে পারে না। ময়না জানে শাশুড়ি মা কেন তাকে মাছ খেতে দিলেন না। যেহেতু তার ছেলে এখন অফিসে, তাই সে খেতে পারছে না বলে ময়নাকেও খেতে দেবেন না। উনি প্রায়ই এমন করে। ডাল দিয়ে ভাত শেষ হয়েছে, এবার সবার ইলিশ ভাবা খাওয়ার পালা। একে একে সবার পাতে সর্ষে মাখানো ইলিশ উঠছে, শুধু ময়নার পাতটাই ফাঁকা। মাছ বাদ দিয়ে পরের আইটেম মাংস, কিন্তু সবার আগে সে মাংসই বা নেয় কি করে? পাতের ভাতগুলো দিয়ে হাত নাড়াচাড়া করতে করতে আর চোখে দেখলো শাশুড়ি মা ইলিশের পেটি থেকে ডিমটা আলাদা করে ছোট দেওরের পাতে তুলে দিলেন। সকালে যখন সে নিজের হাতে সর্ষে, কাঁচা লঙ্কা আর কাঁচা সরিষা তেল মেখে মাছগুলো ভাপার জন্য তৈরি করছিল, তখন কি অপূর্ব গন্ধ বের হচ্ছিল। মনে হচ্ছিল একটা টুকরো যদি তখনই খেতে পারতো। কিন্তু সেই মাছ তার পাতে আসে সবার শেষে। যখন সবাই খাওয়া শেষ করে উঠে যায়, তখন ঠান্ডা হয়ে যাওয়া এক টুকরো মাছ তার ভাগ্যে জোটে। কিন্তু ততক্ষণে সর্ষের ঝাঁজ উবে যায়, গরম ভাপ মিলিয়ে যায়, আর খাওয়ার আনন্দটুকুও শেষ হয়ে যায়। চুপচাপ বসে থাকে ময়না, অপেক্ষা করে যতক্ষণ না সবাই তৃপ্তি করে মাছের শেষ অংশটুকুও শেষ করে। আজও তার ব্যতিক্রম হলো না। খাওয়া শেষ করে সবাই যখন হাত ধুতে গেল, তখন শাশুড়ি হাড়ির ঢাকনা তুলে দেখে বললেন, এই যে বৌমা, 2 টুকরো আছে, 1 টুকরো তোমার স্বামীর জন্য রেখে আরেক টুকরো খেয়ে নিও। ময়না শুধু মৃদু হেসে বলল, আচ্ছা। সেই হাসির ভেতরে কতটা অভিমান লুকিয়ে আছে সেটা কেউ বুঝলো না। বিয়ের আগে ময়নার বাবার বাড়িতে এমন ছিল না। বাবা মাছ কিনে আনলে সবার আগে বলতেন, ময়নার জন্য একটা ভালো পিস রেখে দাও, ও মাছ খুব ভালোবাসে। ময়না হাসতে হাসতে বলতো, আমার জন্য আলাদা করে রাখতে হবে না। তবু বাবা রাখতে বলতেন, মাও সেটা রাখতেন। আজ সেই কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরটা কেমন হু হু করে উঠলো। খাওয়া শেষ করে থালা ধুয়ে রান্নাঘর গুছাতে গিয়েও তার চোখের কোণে পানি জমে উঠলো। কিন্তু সে কাঁদলো না। এই বাড়িতে কাঁদলেও কেউ এসে জিজ্ঞেস করবে না কি হয়েছে, বরং বলবে, এত কান্নাকাটি করলে সংসার করা যায় না। বিয়ে হয়েছে মাত্র 8 মাস। এই 8 মাসে ময়না শিখে গেছে সংসারে সব কষ্টের প্রতিবাদ করা যায় না, কিছু কষ্ট গিলে ফেলতে হয়। তার স্বামী রাকিব মানুষ হিসেবে খারাপ নয়, বরং খুবই শান্ত। কিন্তু অফিসে সকাল 8টায় বের হয়ে রাত 7টার আগে বাড়িতে ফেরে না। বাড়িতে ফিরেও ক্লান্ত শরীর নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। সংসারের ভেতরে কি হয় তা জানার সময় কিংবা সুযোগ কোনোটাই তার হয় না। ময়না কয়েকবার বলতে চেয়েছিল, অনেকবার ভেবেছিল বলবে, তোমার মা আমাকে সবার সঙ্গে বসে ঠিক মতো খেতেও দেন না। কিন্তু কথাটা মুখে আনতে পারেনি, কারণ রাকিব সবসময় মায়ের প্রশংসা করে। আমার মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন, মায়ের মনটা খুব নরম। এই কথাটা শুনতেই ময়না চুপ হয়ে যায়। সে ভাবে হয়তো সত্যিই মায়ের মন নরম, শুধু সেই নরমটা তার জন্য নয়। সেদিন বিকেলে বারান্দায় কাপড় মেলতে গিয়ে পাশের বাড়ির কাকিমার কথা কানে এলো। তিনি শাশুড়িকে বলছিলেন, আপনার বৌমা তো দেখতে খুব শান্ত। শাশুড়ি হেসে উত্তর দিলেন, শান্ত না হয়ে উপায় কি, আমাদের বাড়ির নিয়ম কানুন মেনে চলতে হয়। ময়না কাপড় মেলার ভান করলেও কথাগুলো স্পষ্ট শুনতে পেল। তার মনে হলো এই বাড়িতে সে যেন মানুষ নয়, নিয়ম মেনে চলার জন্য আনা একটি যন্ত্র। সেদিন রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল সে। এই মেয়েটাই কি সেই ময়না যে একসময় হেসে হেসে পুরো বাড়ি মাতিয়ে রাখতো, নাকি সেই ময়নাকে কোথাও ফেলে রেখে সে শুধু কারো বউ হয়ে বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। তবে সে জানে এই নীরবতাও একদিন শেষ হবে। আর সেই দিনটার অপেক্ষায় প্রতিদিনের মতো সেদিনও সে চুপচাপ আলো নিভিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালেও সূর্য ওঠার আগেই উঠলো ময়না। কিন্তু ময়নার বুকের ভেতরের জমাট বাঁধা মেঘটা আজ একটু বেশি ভারী লাগছিল। কাল রাতে ঠান্ডা হয়ে যাওয়া সেই ইলিশের টুকরোটা সে আর খেতে পারেনি, চুপচাপ আলগোছে সরিয়ে রেখেছিল। সকালে শাশুড়ি মা রান্নাঘরে ঢুকেই হাড়ির দিকে তাকিয়ে ভ্রু কুচকালেন আর বললেন, কি ব্যাপার বৌমা, কালকের মাছের টুকরোটা তো তেমনই পড়ে আছে, খাবারে ভাবে নষ্ট করতে আছে? আমাদের যুগে তো এইসব ভাবাই যেত না। ময়না খুন্তি দিয়ে কড়াইয়ের পেঁয়াজ নাড়তে নাড়তে নিচু স্বরে বলল, কাল রাতে আর ক্ষুধা ছিল না মা। শাশুড়ি মা বললেন, নবাবের বেটিদের আবার হেতু ক্ষুধা কমে যায়। শাশুড়ি মায়ের গলার ঝাঁঝালো স্বরটা ময়নার কানে বিঁধল, কিন্তু সে আর কথা বাড়ালো না। প্রতিবাদ করার চেষ্টা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই 8 মাসে সে তা ভালো করে জেনে গেছে। দুপুরের দিকে রাকিব হুট করে অফিস থেকে ফোন করলো। প্রতিদিন এই সময় রাকিব ফোন করে না, তাই স্ক্রিনে নামটা উঠতে ময়নার বুকের ভেতরটা একটু দোলা দিল। ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে রাকিবের ক্লান্ত স্বর ভেসে এলো, ময়না আজ শরীরটা একটু খারাপ লাগছে, মাথাটা অসম্ভব ঘুরছে বলে হাফ ডে ছুটি নিয়ে বাড়ি আসছি, 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কথাটা শুনে ময়নার বুকটা ছ্যাদ করে উঠল। রাকিবের শরীর খারাপ জেনে যেমন চিন্তা হলো, তেমনি এক অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরলো। কিছুক্ষণ পরে রাকিব বাড়ি ফিরে এলে শাশুড়ি ব্যস্ত হয়ে উঠলেন। তিনি বললেন, কি হয়েছে বাবা, তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন? রাকিব বিছানায় শুয়ে পড়ে বলল, কিছু না মা, কাল রাত থেকে প্রায় প্রেশারটা মনে হয় একটু বেড়ে গেছে, প্রচন্ড দুর্বল
দুর্বল লাগছে। ময়না চট জলদি রান্নাঘরে গিয়ে এক গ্লাস লেবুর শরবত আর রাকিবের পছন্দের কিছু হালকা খাবার তৈরি করে নিল। শাশুড়ি মা তখন রাকিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ময়না নিঃশব্দে ট্রাভেল ট্রেটা পাশের টেবিলে রাখলো। রাকিব প্লেটের দিকে তাকিয়ে হঠাৎ বলল, মা আজ দুপুরে ময়না কি রেঁধেছে? গন্ধটা দারুণ আসছে তো। শাশুড়ি একটু আমতা আমতা করে বললেন, ওই তো রুই মাছের ঝোল আর আলুর দম, তোদের জন্য তো আবার একটু ভালো মন্দ না করলে চলে না। রাকিব ময়নার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ময়না তোমার শরীরও তো ইদানিং বেশ কাহিল লাগছে। কাল রাতেও দেখলাম তুমি ঠিক মতো খেলে না। আজ চলো আমরা দুজন একসাথে বসে খাই, অনেকদিন তোমার সাথে বসে খাওয়া হয় না। রাকিবের মুখে এই কথাটা শুনে ময়নার শাশুড়ির মুখটা মুহূর্তে থমথমে হয়ে গেল। তিনি কথা ঘুরিয়ে নেওয়ার জন্য বলে উঠলেন, আহা রাকিব, তোর শরীরটা ভালো না, তুই আগে খেয়ে একটু রেস্ট নে, বৌমা পরে খেয়ে নেবে, ওর তো কত কাজ বাকি। কিন্তু আজ রাকিব নাছোড় বান্দা, সে ময়নার হাত ধরে টেনে নিয়ে বসিয়ে বলল, না মা, কাজ তো সারা জীবনই থাকবে। ময়না তুমি 3টা থালা নিয়ে এসো তো, আজ আমরা একসাথেই খাবো। ময়না থালা আনতে রান্নাঘরে গেল। তার চোখের কোণে আবার পানি জমে উঠছে, তবে এবার অভিমানের নয়, এক অদ্ভুত স্বস্তির। যে রাকিব এতদিন সংসারের ভেতরে সূক্ষ্ম অত্যাচারগুলো খেয়ালি করেনি, আজ তার সামান্য একটা মিষ্টি ব্যবহার যেন ময়নার বুকে মরুভূমির মাঝে এক ফোঁটা বৃষ্টির মতো মনে হলো। রাকিব মাকেও খেতে বলল, কিন্তু তিনি না খেয়ে দাঁড়িয়ে রইলেন। খাবার টেবিলে রাকিব নিজের থালা থেকে সবচেয়ে বড় আর ভালো মাছের টুকরোটা তুলে ময়নার পাতে দিয়ে বলল, নাও, তুমি তো মাছ পছন্দ করো, আগে এটা খাও। পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি মায়ের মুখটা তিতা হয়ে গেল। ময়না চকিতে একবার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকালো, সেই দৃষ্টিতে স্পষ্ট অসন্তোষ। সে আস্তে করে মাছের টুকরোটা মুখে দিল। আজ মাছটা আর ঠান্ডা নয়, গরম ভাতের ভাপে আর স্বামীর ছোঁয়ায় আজ প্রথমবার এই বাড়িতে বসে একটা লোকমা শান্তিতে গিলতে পারলো ময়না। তবে কি এই নীরবতার দেয়াল ভাঙতে শুরু করেছে, নাকি রাকিবের এই সামান্য ভালোবাসায় শাশুড়ির বুকে নতুন কোনো হিংসার আগুন জ্বেলে দিল? সেদিন দুপুরে সবার অলক্ষ্যে যে ঘটনাটা ঘটে গেল, তার পরিণতি যে এত দ্রুত ময়নার জীবনে নেমে আসবে তা সে কল্পনাও করতে পারেনি। খাবার টেবিল থেকে উঠে যাওয়ার পর থেকেই শাশুড়ি মায়ের মুখখানা আরাসের মেঘের মতো কালো হয়ে রইল। রাকিব খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতেই শাশুড়ি সোজা রান্নাঘরে এসে হাজির হলেন। ময়না তখন হাঁড়ি পাতিল ধোয়ার প্রস্তুতি নিচ্ছিল। শাশুড়ি মায়ের ভারী পায়ের শব্দ শুনে সে পেছন ফিরে তাকালো। শাশুড়ি মা বললেন, খুব তো আহ্লাদ দেখানো হলো দুপুরে, তাই না বৌমা? শাশুড়ির গলার আওয়াজে জমে থাকা বিষটা স্পষ্ট ফুটে বের হলো। ময়না হাত নামিয়ে নিচু স্বরে বলল, মা আমি তো কিছু করিনি, আপনার ছেলে নিজেই তো ডাকলো। শাশুড়ি একদম ময়নার মুখের উপর চেপে এলেন আর বললেন, মুখ সামলে কথা বলো। আমার ছেলেকে আমারই বিরুদ্ধে খেপিয়ে তোলার ধান্দা? এই 8 মাস আমি বুঝি নাই তুমি কত বড় চতুর। ছেলে সকালে অফিসে যায় আর তুমি সারাদিন কি করো যে শরীর কাহিল হয়ে যায়? আমার ছেলেটা অসুস্থ হয়ে বাড়ি এলো আর তুমি তার মাথার উপর বসে আয়েশ করে খেলে, লজ্জা করে না? ময়না চুপ করে রইল, একটা শব্দও তার মুখ থেকে বের হলো না। সে জানে এই মুহূর্তে একটা কথা বলা মানে আগুনে ঘি ঢালা। পরদিন সকালে রাকিব আবার যথারীতি অফিসে চলে গেল। যাওয়ার সময় ময়নার দিকে তাকিয়ে বলে গেল, ময়না নিজের যত্ন নিও, শরীর খারাপ লাগলে কাজ সামলে করো। রাকিব দরজার বাইরে পা রাখা ঠিক পরের মুহূর্তেই যেন বাড়ির মানুষ বদলে গেল। শাশুড়ি মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ময়নাকে ডেকে বললেন, আজকালকার মেয়েদের নাটক আমি অনেক দেখেছি, আজ থেকে সংসারে সব কাজ তুমি একা করবে। কাজের মেয়েটাকে আজ আসার দরকার নেই বলে দিয়েছি, দেখা যাক কত শরীর খারাপ তোমার। সারাদিন ধরে ময়না একা হাতে কাপড় ধোয়া, ঘর মোছা আর রান্না বান্না করলো। পিঠের ব্যথাটা যখন অসহ্য হয়ে উঠছিল তখন সে একটু জিরিয়ে নেওয়ার সুযোগ পেল না, কারণ শাশুড়ি মার প্রতি মুহূর্তে কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করে শ্লেষ ভরে কথা শুনিয়ে যাচ্ছেন। বিকেলে ময়নার ননদ বাড়ি এলে শাশুড়ি তার কাছে ময়নার নামে বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে অভিযোগ করতে লাগলেন, দেখলি তো তোর ভাবির কাণ্ড, আজকাল ভাইকে হাত করে আমাকে পাত্তাই দিতে চায় না, কাল দুপুরে আমাকে না খাইয়ে দাঁড় করে রেখেছে। ননদও তা শুনে ময়নাকে শুনিয়ে শুনিয়ে বলল, এত অহংকার ভালো না ভাবি, মায়ের ছেলের উপার্জনে খাও, একটু শ্বশুর বাড়ির মানুষকে সম্মান করতে শেখো। ময়নার চোখের কোণ বেয়ে জ্বলন্ত পানি গড়িয়ে পড়লো। সে ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজ তার মনে কোনো কাঁদনে ভাব নেই, বরং বুকের ভেতরে এক তীব্র আগ্নেয়গিরির জন্ম হচ্ছে। সে বুঝতে পারছে এই নীরবতা তাকে দিন দিন আরো শেষ করে দিচ্ছে। রাকিব রাতে অফিস থেকে ফিরলে শাশুড়ি কপালে হাত দিয়ে শুয়ে পড়ার নাটক করলেন। রাকিব উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে মা? শাশুড়ি চোখ মুছে বললেন, কিছু না বাবা, তোরা সুখী হ। বুড়ো মানুষ, আমার সংসারে কোনো দাম নেই। বৌমা সারাদিন আমাকে একটা কথা বলারও সুযোগ দেয়নি, উল্টো মুখ ঘুরিয়ে চলে গেছে। রাকিব অবাক হয়ে ময়নার দিকে তাকালো। ময়না এবার আর আগের মতো মাথা নিচু করে রইল না। সে সোজা রাকিবের চোখের দিকে তাকালো। যে চোখে এতদিন শুধু অবহেলা আর অভিমান ছিল, আজ সেখানে এক স্পষ্ট সত্য প্রকাশের জেদ। ময়না ধীর শান্ত গলায় বলল, তোমার মায়ের শরীর সত্যি খারাপ কিনা সেটা জানার আগে তোমার একটা কথা শোনার সময় কি তোমার হবে? ঘরে এক মুহূর্তের জন্য শ্মশানের মতো নীরবতা নেমে এলো। শাশুড়ি আর ননদ স্তব্ধ হয়ে ময়নার দিকে তাকিয়ে রইল। তবে কি এবার ময়না সব সত্য ফাঁস করে দেবে, নাকি শাশুড়ির কুচক্রি জালে ফেসে গিয়ে রাকিবের চোখে সেই অপরাধী হয়ে যাবে? ময়নার মুখের দিকে তাকিয়ে পুরো ঘরে থমথমে নীরবতা নেমে এলো। শাশুড়ি মায়ের চোখ জোড়া অপমানে আর রাগে জলজল করে উঠল, আর ননদ কিছুটা অপ্রস্তুত হয়ে পাশে দাঁড়িয়ে রইল।
রাকিব কিছুটা অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে বলল, কি কথা ময়না, বলো। ময়না স্পষ্ট শক্ত গলায় বলতে শুরু করলো, কাল দুপুরে তুমি যখন সুস্থ মনে আমাকে আর তোমার মাকে একসাথে টেবিলে ডাকলে, তখন তোমার মা কেন আমাদের সাথে খেলেন না জানো? কারণ তিনি সহ্য করতে পারেননি যে তোমার পাশে বসে আমি দুটো ভাত খাচ্ছি। কাল রাতে সবাই খাওয়ার পর শাশুড়ি মা আমাকে হাড়ির তলায় পড়ে থাকা ঠান্ডা এক টুকরো ইলিশ মাছ খেতে বলেছিলেন। শুধু কালকে না, গত 8 মাস ধরে এই বাড়িতে এটাই নিয়ম। শাশুড়ি মা এবার চেঁচিয়ে উঠলেন, কি বলছিস তুই মিথ্যাবাদী মেয়ে, আমি তোকে খেতে দিই না? রাকিব, দেখছিস তোর বউ কিভাবে বানিয়ে বানিয়ে কথা বলছে? ময়না থামলো না, সে রাকিবের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমি কোনো মিথ্যা বলছি না তোমার কাছে। আজ সকালে কাজের মেয়েকে ছুটি দিয়ে সারাদিনের রান্না, ঘর মোছা, কাপড় ধোয়া সব আমাকে দিয়ে একা হাতে করানো হয়েছে। অথচ তোমার বোনকে বলা হয়েছে আমি নাকি তোমার মাকে না খাইয়ে দাঁড় করিয়ে রেখেছি। এই 8 মাসে আমি কোনোদিন মুখ ফুটে কিছু বলিনি, ভেবেছি তোমার মা তোমাকে ভালোবাসেন তাই সহ্য করি। কিন্তু আজ যখন তোমার মা নিজের বানিয়ে বলা মিথ্যার আড়ালে আমাকে অপরাধী বানাচ্ছেন, তখন আর চুপ থাকা আমার পক্ষে সম্ভব না। রাকিব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিল না। মায়ের নরম মনের আড়ালে যে এমন একটা কঠিন রূপ লুকিয়ে থাকতে পারে, তা আজ ময়নার শক্ত কথাগুলোর সামনে একদম স্পষ্ট হয়ে গেল। ননদ কিছু বলতে চাইলো, কিন্তু রাকিব হাত তুলে তাকে থামিয়ে দিল। রাকিব ভারী গলায় শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা আজ আর কোনো নাটক করো না প্লিজ। আমি এতদিন ভেবেছি তোমরা ময়নাকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাই কোনোদিন খোঁজ নেয়নি। কিন্তু আজ ময়নার চোখে কোনো মিথ্যার ছাপ আমি দেখছি না। কথাটি বলে রাকিব ময়নার হাত ধরে সোজা নিজেদের ঘরে নিয়ে এসে দরজা আটকে দিল। ঘরে ঢুকে রাকিব কিছুক্ষণ চুপচাপ পায়চারি করলো। তারপর ময়নার সামনে এসে দুটো হাত ধরে খাটে বসলো। রাকিবের চোখে তখন অনুশোচনার ছায়া। রাকিব নিচু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও ময়না। আমি প্রতিদিন সকালে অফিসে চলে যেতাম আর রাতে ফিরতাম। সংসারের ভেতরে তোমার উপর দিয়ে যে কত বড় ঝড় বয়ে যাচ্ছে তা আমি কোনোদিন বোঝার চেষ্টাই করিনি। মায়ের অন্ধভক্তিতে আমি অন্ধ হয়েছিলাম। ময়না চুপ করে রাকিবের দিকে তাকিয়ে রইল। রাকিব ময়নার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আজ তুমি মুখ খুলেছো বলে আমি সত্যিটা দেখতে পেলাম। কিন্তু শোনো ময়না, এই সংসারে টিকতে হলে তোমাকে নিজেকে নিজের অধিকার বুঝে নিতে হবে। অন্যায়ের প্রতিবাদ প্রথম দিন থেকেই করা উচিত ছিল। কেউ তোমাকে থালাই করে সম্মান বা ভালোবাসা দিয়ে যাবে না, সেটা তোমাকে অর্জন করতে হবে। আজ থেকে নিজের প্রতি কোনো অন্যায় সহ্য করবে না, স্পষ্ট মুখে না বলতে শিখবে। স্বামীর মুখের এই সমর্থন আর উপদেশ যেন ময়নার দীর্ঘদিনের চেপে রাখা ক্ষতগুলোকে ওষুধের মতো কাজ করলো। সে বুঝলো স্বামী পাশে থাকলে কোনো লড়াই আর কঠিন নয়। তবে কি এবার ময়না এই সংসারে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবে, নাকি শাশুড়ি আর ননদ মিলে তাদের বিরুদ্ধে নতুন কোনো চক্রান্ত সাজাবে? গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।